ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ, সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। 2 ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করার মিশনে তৃতীয় টি-20তে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে ঐচ্ছিক অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে টাইগাররা। টস জিতে ব্যাটিং বা বোলিং যাই হোক আগে জয় নিশ্চিত করতে চান সহকারী কোচ নিক পোথাস। চট্টগ্রামে ম্যাচটি শুরু হবে দুপুর 3টায়। টানা 2 ম্যাচ জিতে 5 ম্যাচের টি-20 সিরিজে ফ্রন্টফুটে টাইগাররা। মঙ্গলবার ম্যাচের আগে হেড কোচ হাতুরে সিং, সহকারী কোচ নিক পোথাস ও ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পের অধীনে নেটে ব্যাটিং প্র্যাকটিস করেছেন আফিফ ও পারভেজ ইমনরা। কিছুক্ষণ স্ট্রেচিং করে বোলিং অনুশীলন সেরেছেন সৌম্য সরকার। সাথে ছিলেন তানজিম সাকিব ও তানভীরও। হাতুরে সিংয়ের কড়া নজর ছিল শিষ্যদের উপর। টানা 2 ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে হচ্ছে নানা সমালোচনা। সহকারী কোচ নিক পোথাস জানালেন সিদ্ধান্তের পেছনের কারণ। আমাদের প্রথম লক্ষ্য সিরিজ নিশ্চিত করা, জিম্বাবুয়ের সাথে হোক কিংবা যে কোনো দলের সাথেই জেতার জন্য আমরা মাঠে নামি। ম্যাচ হারলে আপনারা আমাদের সমালোচনা করেন, যদিও আমরা সেটা নিয়ে কেয়ার করি না। আমাদের প্রাথমিক লক্ষ্য সিরিজ জয়, তাই শান্ত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। আপাতত হোয়াইট ওয়াশ নিয়ে ভাবছে না বাংলাদেশ। চট্টগ্রামেই 3-0তে সিরিজ নিশ্চিত করা প্রথম লক্ষ্য। শুরুতে ভালো বোলিংয়ের পর শেষ দিকে রান দিয়ে দেওয়ার প্রবণতা কমাতে হবে। পাওয়ার প্লের প্রেসার ধরে রাখতে হবে 20 ওভার পর্যন্ত। বোলাররা প্রথম 10 ওভারে ভালো বোলিং করেছে। আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল এ ধরনের পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নেওয়া। তবে শেষ দিকে বিপক্ষের 1-2 জন ব্যাটারের যে জুটি দাঁড়িয়ে যাওয়া, সেটা কিছুটা উদ্বেগজনক। আমাদের বোলারদের এটা নিয়ে কাজ করতে হবে। তৃতীয় টি-20 শুরু হবে বিকাল 3টায়। আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টি হয়ে যেতে পারে টাইগারদের সিরিজ জয়ের বড় প্রতিপক্ষ। সোমবার জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে টাইগাররা। সিরিজের পরপর 2 ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সিদ্ধান্তে কিছুটা হতাশ দর্শকরা। তবে সহকারী কোচ নিক পোথাস জানিয়েছেন চট্টগ্রামে 3-0তে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। ফারহান ইসান, যমুনা স্পোর্টস, জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 2 ম্যাচ দেখে যেমনটা বোঝা গেল মঞ্জুরি, খুব একটা কম্পিটিটিভ হয়তো হতে যাচ্ছে না এই সিরিজ, এবং বাংলাদেশ যেটা করতে পারে তাদের ব্যাটিংয়ের জায়গাটা, নিজেদেরকে ছাড়িয়ে যাওয়ার যে ব্যাপার কিংবা ইন্টারন্যাশনাল ক্রিকেট যেভাবে চলছে টি-20তে, সেই বেঞ্চমার্কটা যদি স্পর্শ করতে পারে। ব্যাটিং এটাই আমার মনে হয় যে বাংলাদেশের এখন অ্যাকচুয়াল মেইন জায়গাটা হবে, যে ফোকাস করতে হবে মোর বিশ্বকাপের আগে। অ্যাটলিস্ট যদি বিশ্বকাপে আরও ভালোভাবে নিজেদেরকে গুছায় ফেলতে পারে, একজন ব্যাটার মনে হয় আরও ভালোভাবে বলতে পারবে যে আসলে এই স্ট্রাগলটা কেন বাংলাদেশের। তার সঙ্গে আমরা কথা বলবো আজকে অতিথি। তবে তার আগে বিসিবি বস অনেক কিছু নিয়ে কথা বলেছেন, অর্থাৎ ডিপিএল থেকে শুরু করে সব কিছু, আমরা সেই প্রতিবেদনটা দেখব। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলের ব্যাটিং দেখে হতাশ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 250 রানের মডার্ন ডে টি-20তে নির্ভীক ক্রিকেট খেলার পরামর্শ দিলেন বিসিবি সভাপতি। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজকে পাপন বিশ্বকাপ প্রস্তুতির অংশ মানছেন না, আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজকে বলছেন কন্ডিশনের সাথে মানিয়ে নেবার সুযোগ। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের সিরিজের প্রথম 2 টি-20তে জয় পেয়েছে বাংলাদেশ, কিন্তু টাইগাররা জয় পেলেও দলের পারফরমেন্সে তুষ্ট নন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিশেষ করে 139 রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ দল 111 বল খেলায় হতাশ নাজমুল হাসান। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের এই যুগে অন্তত 200 রান প্রতি ম্যাচে তাড়া করার মানসিকতা থাকতে হবে, তা ভালোভাবেই জানা আছে বোর্ড সভাপতির। কনভিনসিংলি জিতেছি এগেইনস্ট জিম্বাবুয়ে, এটা যেমন সত্যি, ব্যাটিংটা ভালো লাগে নাই। ব্যাটিং দেখে খুবই ভয় লাগছে। শুধু লিটন দাস না, প্রত্যেকটা খেলোয়াড় যারা আছে তারা তাদের বেস্ট অফ ফর্মে থাকুক, খেলুক। সবচেয়ে বড় কথা হচ্ছে টি-20 খেলতে গেলে এখন সাহস করেই খেলতে হবে। এখন আর ওই রান হলো কি হলো না, ফর্ম আছে কি নাই, এসব চিন্তা করে লাভ নাই। দেখুন, জিম্বাবুয়ে ইউএসএর সাথে খেলা বিবেচনা করে আমি যদি ওয়ার্ল্ড কাপ চিন্তা করি, আমার কাছে মনে হয় খুবই ভুল হবে। ওয়ার্ল্ড কাপ কমপ্লিটলি ডিফারেন্ট একটা জায়গা, ওইখানে আসলে আমরা যত বেশি প্রেশার হ্যান্ডেল করতে পারবো তত ভালো করার সম্ভাবনা আছে। কদিন আগে সাকিব আল হাসানের এই অভিযোগের পর আবারও প্রশ্ন ওঠে বিশ্বকাপ নিয়ে, বিসিবির পরিকল্পনা নিয়ে। তাহলে কোন পথে যাচ্ছে বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতি? নাজমুল হাসান পাপনও জিম্বাবুয়ে সিরিজকে মনে করেন না বিশ্বকাপ প্রস্তুতির অংশ, তার ব্যাখ্যাটা কিন্তু ভিন্ন। আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের আগ মুহূর্তে খেলা সিরিজকে কন্ডিশনের সাথে মানিয়ে নেবার সুযোগ হিসেবে দেখছে বোর্ড। জিম্বাবুয়ের সাথে এই সিরিজটা ইজ নট এ প্রিপারেশন ফর দ্য ওয়ার্ল্ড কাপ। এইটা আমাদের এফটিপির খেলা, আর আমি কি এফটিপির খেলা ওদেরকে পয়েন্ট দিয়ে দিব? সো দিস ইজ নাম্বার 1। এইটার সাথে এটা কোনো সম্পর্ক নাই। আর ইউএসএতে গিয়ে আমরা ইউএসএতে খেলতে চাচ্ছি ওদের
কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করার জন্য। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 টি-20 থেকে ছুটি নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন সাকিব। জিম্বাবুয়ের সাথে সিরিজ আয়োজনের চেয়ে ঢাকা লিগের সুপার লিগ পর্বকে টি-20 ফরম্যাটে আয়োজন করলে বেশি সুফল পাওয়া যেত বলছেন সাকিব। তবে বিসিবি সভাপতি বলছেন লিস্টে স্বীকৃত এই টুর্নামেন্টকে চাইলেই করা যায় না টি-20-তে। সেই সাথে সাকিব গণমাধ্যম কর্মীদের সাথে মজা করেছেন বলেও মনে করেন নাজমুল হাসান। কি করা যাবে, ঘরোয়া লিগে আমি কি সুপার লিগটা হঠাৎ করে লিস্টে টুর্নামেন্টের টি-20 করে দিতে পারি? এটা কি ইচ্ছা মতো করা যায়? মানে এটা তো কোনো সুযোগই নাই। ও তো ওডিআইটিকে বেছে নিয়েছে ওয়ার্ল্ড কাপের আগে। মানে আমার মনে হয় দুষ্টামি করেছে আপনাদের সাথে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। জিম্বাবুয়ে সিরিজ কিংবা ডিপিএল সবকিছু নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন স্পোর্টস লাইভে যিনি, তিনি মোহাম্মদ আশরাফুল, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় দল। আশরাফুল ভাই, লিগ যেটা এবারে সেটা তো খুব একটা জমলো না, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স অনেক বেশি হয়েছে, বোলিংয়ে ব্যাটিংয়ে সেঞ্চুরি থেকে শুরু করে। তবে কম্পিটিটিভ লিগ যদি আমরা বলি সেটা খুব একটা হলো না, কারণ আবাহনী মোটামুটি একচেটিয়াই আধিপত্য বিস্তার করেছে। তো সব মিলিয়ে কি বলবেন এবারের আসর নিয়ে? ধন্যবাদ আপনাদের। অবশ্যই আবাহনীকে কংগ্রেচুলেশন যে তারা প্রত্যেক বছরই প্রায় টানা 10 বছর মনে হয় চ্যাম্পিয়ন হলো। তো এবং এইবারই প্রথম যে আনবিটেন কোনো ম্যাচ জিতে নেই, প্রত্যেক বছরই চ্যাম্পিয়ন হলেও তারা 2-3টা ম্যাচ হারতেন, এবার কিন্তু একটা ম্যাচও হারেনি। এবং যেই টিম করা হয়েছে অবশ্যই আমি মনে করি যে এই ধরনের রেজাল্ট হওয়াই উচিত, কারণ বাংলাদেশ টিমের প্রায় 10 জন ক্রিকেটার এই টিমে খেলেন, রেগুলার মেম্বার যারা বাংলাদেশ টিমে খেলে থাকেন, এবং বাইরে যারা আছেন তারাও বাংলাদেশ টিমে খেলেছেন। তো টিমটা এমন একটা টিম করা হয়েছে, অন্যান্য টিমের থেকে প্রায় 5-6 কোটি টাকা ডিফারেন্স। আপনি যদি দেখেন যে আবাহনী টিম করেছেন অলমোস্ট 9 থেকে 10 কোটি টাকা ইনভেস্ট করেছেন, অন্য টিম সেকেন্ড টিম যারা তারা হয়তো 5-6 কোটি টাকা ইনভেস্ট করেছেন। তো এখানে অলরেডি 4-5 কোটি টাকার ডিফারেন্স কিন্তু আছে আবাহনী টিমের। তো তাদের রেজাল্টটা এরকম হওয়া উচিত আমি মনে করি। অন্য জায়গায় মোহামেডানকে কংগ্রেচুলেশন যে প্রায় অনেক দিন পরে রানার্স আপ হয়েছে, 2009-এর পরে মনে হয় 9-এ চ্যাম্পিয়ন হয়েছিল, তারপরে আর তারা রানার্স আপও মনে হয়নি। তো অলমোস্ট প্রায় 15 বছর পরে তারা রানার্স আপ হয়েছেন। তো কম্পিটিশন ছিল, সবাই আসলে রানার্স আপ হওয়ার জন্যই টিম করেছিলেন, চ্যাম্পিয়ন তো আবাহনী হবে সবাই জানতো। প্রাইম ব্যাংক আরেকটু ভালো রেজাল্ট করলে ভালো লাগতো, তারা অনেক ইনভেস্ট করেছিল, তারাও মনে হয় প্রায় 8-9 কোটি টাকা ইনভেস্ট করেছেন, কিন্তু তারা ভালো রেজাল্ট করতে পারছেন না অনেক দিন ধরেই। কম্পিটিশন হবে তখনই যখন আপনার 5-6টা টিম একদম সমান সমান হবে। আবাহনী সবাই ঠিক অনেক এগিয়ে, তারা ন্যাশনাল টিমের প্রায় 15-20 জন প্লেয়ার নিয়ে রাখেন যারা রেগুলার মেম্বার বাংলাদেশ টিমে, সেই কারণেই আসলে রেজাল্টটা তাদের ফরেই যায় সবসময়। মূলত দলগুলোর মধ্যে আরেকটু প্রতিযোগিতা বা কম্পিটিটিভনেস থাকলে হয়তো বা ভালো হতো। আশরাফুল ভাই, সেক্ষেত্রে ডিপিএল এর ফরম্যাটের উপরে অনেকে প্রশ্ন তুলেছে। আমরা দেখেছি যে অনেক বিশেষজ্ঞরা বলছেন, প্লাস হচ্ছে গিয়ে সাকিব আল হাসানও বলেছেন টি-20 বিশ্বকাপের আগে যদি সুপার লিগটা একটু টি-20 ফরম্যাটে খেলা যেত। সেক্ষেত্রে আপনি কি স্যাটিসফাইড ডিপিএল এর ফরম্যাটটা নিয়ে? না, দেখেন, এটা ওর প্রেসিডেন্ট যেটা বলেছেন যে একদম এক্স্যাক্টলি রাইট বলেছেন, যে এই টুর্নামেন্টটা হলো লিস্ট এ ক্রিকেট, এখানে আপনি ওয়ার্ল্ড কাপের জন্য সুপার লিগটা টি-20 করা যেত, এটা আমি মনে করি না। টি-20 আপনি ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে হয়তো বা আপনি এখন করতে পারেন, এখনো যেহেতু বাংলাদেশ টিম যাওয়ার জন্য আরো বাকি আছেন, যেহেতু আজকে ডিপিএল শেষ হয়ে গিয়েছেন, নেক্সট 10 দিনের জন্য একটা যারা সুপার লিগে উঠেছেন তাদের নিয়ে বা পুরো 12টা টিম থেকেই হয়তো বা বেস্ট প্লেয়ারদের নিয়ে একটা 10 দিনের জন্য একটা টুর্নামেন্ট করতে পারেন, যদি আপনি চান, প্রিপারেশন নিতে চান ওয়ার্ল্ড কাপের জন্য, সেটা করা যেতে পারে। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগ যেহেতু লিস্ট এ ক্রিকেট এবং জাস্ট ওয়ার্ল্ড কাপের জন্য আমরা টি-20 খেলবো, আবার সামনে ওয়ার্ল্ড কাপের জন্য টি-20 বাদ দিয়ে ওয়ানডে খেলবো, টেস্ট ম্যাচ বাদ দিয়ে দিব, এটা আসলে ওয়ার্ল্ডে কোথাও হয় না। আপনি যদি দেখেন যে ইংল্যান্ডের 2019 ওয়ার্ল্ড কাপ হয়েছিল, তখন কিন্তু তাদের কাউন্টি ম্যাচ চলেছেন, তাদের মাইনর কাউন্টি চলেছেন, তাদের সব খেলাই সব যেমন ছিল তেমনই হয়েছে। তো আমাদের ওয়ার্ল্ড কাপ প্রিপারেশনের জন্য একটা টুর্নামেন্টে আরেকটা ফরম্যাট খেলাবো, এটা আমি মনে করি না। এটা করার জন্য এখনো আপনি যদি চান, এখনো স্টিল আপনার 25 দিন সময় আছে, কিন্তু বা 20 দিন সময় আছে, যে ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আমরা যদি প্রিপারেশন নিতে চাই, এটা পুরোপুরি সময় আছে ডিফারেন্ট।
আসল ভাই, যেমনটা সাকিব আল হাসান বলেছেন, বিসিবি সভাপতিও বলেছেন যে জিম্বাবুয়ে সিরিজ সেটা বিশ্বকাপের প্রস্তুতি ওভাবে বলা যাচ্ছে না, এরপর যুক্তরাষ্ট্রের সঙ্গেও 3টা ম্যাচ রয়েছে। তাহলে আসলে আরও আলাদা কোনো পরিকল্পনা করা যেত কিনা? আপনার কি মনে হয় স্ট্রং কোনো অপোনেন্টের সাথে খেলার সুযোগ ছিল কিনা, বা টি-20 বিশ্বকাপের আগে ম্যাচ প্র্যাকটিসটা আরও যদি ভালোভাবে করা যেত সেক্ষেত্রে উপকৃত হতো কিনা বাংলাদেশ? দেখেন, কিছুদিন আগে শান্তর ইন্টারভিউ শুনেছি, সেখানে বলেছেন যে আমাদের অতটা আশা করার জন্য না, যেহেতু আসলে আমরা তো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি না। সেখানে আমরা 2007-এর ওয়ার্ল্ড কাপে যে প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিলাম এবং সুপার 8-এ খেলেছিলাম, তারপরে প্রায় 6টা বা 7টা ওয়ার্ল্ড কাপ খেলে ফেলেছি আমরা, মূল রাউন্ডে কিন্তু যেতে পারিনি। তো লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা আমাদের বেস্ট ওয়ার্ল্ড কাপ বলা হচ্ছে, আমরা একটা জিম্বাবুয়েকে হারিয়েছিলাম, একটা আই থিঙ্ক নেদারল্যান্ডকে হারিয়েছিলাম, 2টা ম্যাচ জেতাতে আমরা সেকেন্ড রাউন্ডে খেলতে পেরেছিলাম। সেটাই আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপে হাইয়েস্ট পারফরমেন্স। তো এইবার হয়তো বা অবশ্যই আমাদের যে গ্রুপটা, এই গ্রুপটা অনেক স্ট্রং একটা গ্রুপ। এখানে প্রত্যেকটা নেপাল টিমও খুব চমৎকার ক্রিকেট খেলছেন, অতটা সহজ হবে বলে আমার মনে হয় না। তো আমাদের লক্ষ্য আসলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যদি হতো তাহলে তো ডিফারেন্ট ভাবে প্ল্যান করতাম আমরা, কিন্তু লক্ষ্য কি আমি ঠিক জানি না। আমাদের ক্যাপ্টেনও আমাদের ওইভাবে কোনো কথা বলেনি যে আমাদের লক্ষ্যটা কি। তো যেটা বললেন বোর্ড প্রেসিডেন্ট, যেটা এফটিভির একটা অংশ জিম্বাবুয়ের সাথে খেলার, হ্যাঁ হয়তোবা সবাই ব্যস্ত। দেখেন আইপিএল এর সময় কিন্তু ওয়ার্ল্ডের বাকি সবগুলা দেশই কিন্তু খেলার বাইরে থাকে। এই সময় হয়তোবা পাকিস্তানের সাথে যদি কোনো অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারতো হয়তোবা ভালো হতো। যদিও পাকিস্তান এখন ইংল্যান্ডে আসবে, ইংল্যান্ডে এসে কয়েকটা টি-20 ম্যাচ খেলবেন। তো ভালো অপোনেন্ট হলে ভালো হতো, কিন্তু এটা একটা পজিটিভ দিক যে আপনি ম্যাচ জিতে যাচ্ছেন। জিম্বাবুয়ের সাথে যদি 5টা ম্যাচই জেতেন এবং আমেরিকায় যে 3টা ম্যাচ জিতেন, আপনাকে কিন্তু কনফিডেন্স দিবে। যার সাথেই খেলেন আপনি যদি ডোমিনেট করে জিততে পারেন তখন কিন্তু আপনাকে কনফিডেন্স ডেফিনেটলি দিবে। আমরা 2টা ম্যাচ খেলেছি, 2টাতে প্রথম 10 ওভার বোলিং অসাধারণ হয়েছে, পরের 10 ওভার কিন্তু তারা রান করছেন আমাদের এগেইনস্টে। তার মানে এই জায়গায় আমাদের অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে। টপ অর্ডার ব্যাটসম্যানদের আরো ফেয়ারলেস ব্যাটিং করতে হবে যদি ভালো কিছু করতে হয়, সেই জিনিসটা মিসিং। বাকি 3টা ম্যাচে যেন সেটা করতে পারে। ছোট্ট করে জানতে চাই আশরাফুল ভাই, আমরা জানতে পেরেছি মাইনর কাউন্টি ক্রিকেট খেলছেন, সেজন্য দেশের বাইরে আছেন, কেমন উপভোগ করছেন? আলহামদুলিল্লাহ, আমি আসলে পোস্টমাউথে আছি, পোস্টমাউথ ক্রিকেট ক্লাবে খেলছি প্রিমিয়ার ডিভিশনে। তো আমাদের লিগের ফার্স্ট ম্যাচ হয়েছে লাস্ট স্যাটারডেতে, আমরা উইন করেছি, আমি 64 করেছি। তো এই সিজনে 18টা ম্যাচ হয়, তাদের প্রায় 18টা উইক, এভরি উইকেই স্যাটারডেতে খেলা হয় এবং সানডেতে কাপ গেম হয়। তো আরো 17টা ম্যাচ বাকি আছে, পুরা সিজন সেপ্টেম্বরে শেষ হবে। তো সবাই আসলে থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনার আরো ভালো কাটুক সেই প্রত্যাশা করছি। ঢাকা প্রিমিয়ার লিগের শেষ দিনে অনন্য এক রেকর্ড গড়েছেন রেজাউর রহমান রাজা। এক ম্যাচে 8 উইকেট তুলে লিস্টে ক্রিকেটে দেশের সেরা বোলিং আর বিশ্ব ইতিহাসে 6ষ্ঠ সেরা বোলিং ফিগার হয়েছেন এই পেসার। শুধু তাই নয়, শেখ জামাল ও প্রাইম ব্যাংকের ম্যাচের আগে ঘটেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। সেলফি তুলতে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে ভক্তকে ধাক্কা দিয়ে বের করে দেন সাকিব আল হাসান। তবে ম্যাচ শেষে নিজ থেকে বাকি ভক্তদের ডেকে অটোগ্রাফ দেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। সেলফি তুলতে চাওয়ায় ভক্তের উপর এভাবেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সাকিব। কয়েকবার নিষেধ করার পরও যখন মাঠে এসে সাকিবের সাথে সেলফি তুলতে চান তখনই বাধে বিপত্তি। মেজাজ হারিয়ে ফেলেন এই অলরাউন্ডার। তবে পরক্ষণেই নিজেকে সামলে নেন সাকিব। মূলত মাঠের সীমানার পাশে সালাউদ্দিন ও শেখ জামাল কোচ সোহেল ইসলামের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন তিনি। অবশ্য ম্যাচ শেষে দেখা যায় ভিন্ন এক সাকিবকে। নিজ থেকেই ভক্তদের কাছে টেনে নিয়েছেন তিনি, দিয়েছেন অটোগ্রাফও। এমন অবস্থায় প্রশ্ন জেগেছে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও, কেননা হুট করে যে কেউ চাইলেই প্রতিনিয়ত প্রবেশ করছেন মাঠে। কিন্তু এই বিষয়ে কি ভাবছেন বিসিবি বস? আমি এটা শুনিনি, এখন শুনলাম। এই জিনিস আগেও আমরা জানতাম, তখনই আমরা কিন্তু সিস্টেমটা বদলে দিয়েছিলাম। করার যে খুব একটা বেশি কিছু আছে তা না, কিন্তু তাই বলে আমরা বসে থাকি না। এর আগে যখনই কমপ্লেন এসছে আমরা চেষ্টা করেছি ওটাকে রিজলভ করার জন্য। এখনও শুনলাম ডেফিনেটলি এখানে সিসিডিএম আছে, বোর্ডের ডাইরেক্টর আছে,
ওনারা ডেফিনেটলি এই ব্যাপারটা দেখবে, যাতে এটা হওয়াটা উচিত না, অন্তত ক্রিকেটে তো প্রশ্নই ওঠে না। এদিকে ডিপিএল এর শেষ ম্যাচে অনন্য এক রেকর্ড করেছেন রেজাউর রহমান রাজা। লিস্ট এ ক্রিকেটের ইতিহাসে 24 রান দিয়ে 8 উইকেট নেয়ার কীর্তি গড়েছেন তিনি। দেশের লিস্ট এ ক্রিকেটের ইতিহাসে এটাই সেরা বোলিং আর বিশ্বে সেরা ষষ্ঠ বোলিং ফিগার। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। এই ছিল আজকে স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।